সেদিন সন্ধ্যায় আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলাম। আর কিছুদিন বাদেই আমার পরীক্ষা। হঠাৎ গলা ছেড়ে কেউ আমার নাম ধরে ডাকলো। অগ্নি, অগ্নি বাড়িতে আছিস? কে কে ডাকছে? পড়ার টেবিল থেকে আমি বাড়ির উঠোনে এসে দেখলাম আমার বন্ধু সুজয় আর নিলয় খুব পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। আরে সুজয়, নিলয়, তোরা আজকে তো তোদের খুব সুন্দর লাগছে রে, সেজে গুজে। এই ভোর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস? কিরে অগ্নি, তুই ভুলে গেলি আজ রাতে না ওটা আমাদের মেলায় যাওয়ার কথা? হ্যাঁ রে অগ্নি, তুই এখনো রেডি হোসনি? তুই কি মেলায় যাবি না? ওহো, আমি না একদম ভুলেই গিয়েছিলাম। তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি মাকে বলে আসছি। মা, ও মা। মা, আদারকুটা গ্রামে প্রতি বছর রাতের বেলা একদিনে যে মেলাটা হয়, আজ সেই মেলাটা হচ্ছে। আমাকে সুজয় আর নিলয় নিতে এসেছে। আমি ওদের সাথে যাব মা। মেলা শেষ হতে তো অনেক রাত হয়ে যাবে যে, এত রাতে তুই বাড়ি ফিরে আসবি কেমন করে রে অগ্নি? তাছাড়া শুনেছি ওই এলাকাটা খুব একটা নিরাপদ নয়। রাতের বেলা অনেক ভুতুড়ে আজব আজব কাণ্ড ঘটে সেখানে। ও নিয়ে তুমি এত ভেবো না। সেরকম হলে আজ রাতে আমরা কেউই আর বাড়ি ফিরবো না। নিলয়ের কাকার বাড়ি তো আধারকোঠা গ্রামে, আর সুজয় তার দিদির শ্বশুর বাড়িতেই থেকে যাবে। মেলা শেষ হতে বেশি দেরি হয়ে গেলে আমিও না হয় মাসির বাড়ি থেকে যাব। আধারকোঠা গ্রামের শেষ ঘরটাই তো আমার মাসির বাড়ি। তুই আজ আসারই দরকার নেই রে বাবা। মেলা শেষ করে আজ রাতটুকু তুই তোর মাসির বাড়িতেই থেকে যাস। কাল ভোরে ভোরে বাড়ি ফিরে চলে আসিস, কেমন? আচ্ছা মা, আমি তাহলে এখন আসি। মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম। রাস্তায় কোনো রিক্সা পেলাম না, তাই পায়ে হেঁটেই মেলায় যাচ্ছিলাম। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে পথঘাটে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের গ্রাম থেকে আধারকোটা গ্রামের দূরত্ব প্রায় 4 কিলোমিটার, কিন্তু সুজয় আর নিলয়ের সাথে গল্প করে হাঁটতে হাঁটতে কখন যেন এই লম্বা পথ ফুরিয়ে যায়। আমরা আধারকোটা গ্রামে চলে আসি। কিরে অগ্নি, হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন? ওই তো ওটা আমার মাসির বাড়ি। তোরা এখানে একটু দাঁড়া, আমি মাসিকে জানিয়ে আসি। আজ রাতে আমি মাসির বাড়িতে থেকে যাব। আচ্ছা ঠিক আছে, যা, দ্রুত আসিস। আমি মাসির বাড়ির উঠোনে গিয়ে বেশ অবাক হয়ে যাই। ঘরে কোনো আলো জ্বলছে না। পুরো বাড়ি অমাবস্যার গুটগুটে অন্ধকারে চেয়ে আছে। কি আশ্চর্য, এই ভোর সন্ধ্যাবেলা মাসি ঘরে আলো জ্বালাইলি কেন? আমি হাঁক ছেড়ে মাসিকে ডাকতে লাগলাম। মাসি, ও মাসি, বাড়ি আছো? ও মাসি, কোথায় গেলে? আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? কি ব্যাপার, এত ডাকাডাকি করছি কিন্তু কেউ সাড়া দিচ্ছে না কেন? তুমি অন্ধকারে কারো কর্কশ কণ্ঠ শুনে ভয়ে আমি চমকে উঠলাম। পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম হাতে মোটা একটি লাঠি নিয়ে বাহাদুর কাকা দাঁড়িয়ে আছেন। তিনি আধারকোটা গ্রামের একজন প্রহরী। কি হলো, চুপ করে আছো কেন? কে তুমি? এই অসময়ে এখানে কি করছো?
আগে বাহাদুর কাকা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি অগ্নি, এটা আমার মাসির বাড়ি। অগ্নি, তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছো। বাহাদুর কাকা, আমার মাসির কি হলো? সে কখন থেকে ডাকাডাকি করছি, কিন্তু কেউ ঘরের দরজাই খুলছেন না। ওরা তো আজ বিকেলেই কোন আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে। ও আচ্ছা, ঠিক আছে কাকা, আমি তাহলে এখন যাই। মাসি আসলে বলবেন আমি এসেছিলাম। তারপর আমি সুজয় আর নিলয়ের সাথে মেলা দেখতে যাই। প্রতিবারের তুলনায় এবার মেলার আয়োজন আরও জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে। নানা রঙের আলোতে অমাবস্যার ঘন অন্ধকার কেটে গিয়ে পুরো মেলা রঙিন হয়েছিল। অনেক দূর দূরান্তের গ্রাম থেকে লোকজন মেলা দেখতে এসেছিল। আমি, সুজয় আর নিলয় মেলা খুব উপভোগ করি। গভীর রাতে মেলার সমস্ত আয়োজন শেষ হয়। তারপর যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অগ্নি, এত রাতে তোকে একা বাড়ি ফিরতে হবে না। তোর মাসি যেহেতু বাড়িতে নেই, তুই আমার সাথে চল। আজ রাতটা তুই আমার দিদির বাড়িতে থেকে যা। তোর দিদি মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছে, এখন আমি তোর সাথে ওই বাড়িতে গিয়ে ওটা ঠিক হবে না। দেখ, তাহলে আমার কাকার বাড়িতে চল অগ্নি, কিন্তু তবু তুই এত রাতে একা একা যাস না। এই গ্রামের রাস্তাঘাট খুব একটা ভালো না। তোরা আমায় নিয়ে তো ভাবিস না তো, আমার কিছুই হবে না। দেখবি আমি ঠিকভাবে বাড়ি পৌঁছে যাব। তাছাড়া অনেকটা পথ তো, তোরা আমার সাথেই থাকবি। আমরা তিন বন্ধু নানান গল্প করতে করতে হাঁটছিলাম। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। নিজের অজান্তেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নিলয় পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, কিরে অগ্নি, দাঁড়িয়ে পড়লি কেন? নিলয়, সুজয়, ওই দেখ, মাসির ঘরে আলো জ্বলছে। নিশ্চয়ই মাসি বাড়ি ফিরে এসেছে। তাহলে আর এত রাতে আমি বাড়ি না যাই, আজ মাসির বাড়িতেই থেকে যাই। তোরা সাবধানে যা তাহলে। ঠিক আছে রে, তাহলে আমরা গেলাম। সুজয় আর নিলয় চলে যাওয়ার পর আমি মাসির ঘরে গিয়ে দাঁড়ালাম। মাসি, ও মাসি, ঘরে আছো? ঘরের ভিতর আলো জ্বলছে, কিন্তু কারও কোনো সারা শব্দ নেই। আমি বেশ অবাক হয়ে দরজায় হাত রাখতে আচমকা ঘরের দরজা খুলে গেল। ভয়ে আমি চমকে উঠি। দরজা খোলার পর আমি দরজায় কাউকেই দেখতে পেলাম না। নিশ্চয়ই প্রিয়াঙ্কা আমার সাথে মজা করছে। প্রিয়াঙ্কা মাসির একমাত্র মেয়ে। আদরে আদরে বড্ড বাজে হয়েছে মেয়েটা। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। এবং এখানে সেখানে মাসি আর প্রিয়াঙ্কাকে খুঁজতে লাগলাম। মাসি, ও মাসি, প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, কোথায় কোথায় তোমরা? কি আশ্চর্য, ঘরের কোথাও আমি ওদেরকে দেখতে পাচ্ছি না। হঠাৎ লক্ষ্য করলাম ঘরের দরজা বন্ধ। আমার যতদূর মনে পড়ে, আমি ঘরে প্রবেশ করার পরে ঘরের দরজা বন্ধ করিনি। তাহলে নিশ্চয়ই প্রিয়াঙ্কা বন্ধ করেছে। প্রিয়াঙ্কা বড্ড দুষ্ট হয়েছে। রান্নাঘর থেকে পানি পড়ার শব্দ শুনে আমি সেখানে এগিয়ে যাই। গিয়ে দেখলাম রান্নাঘরে কেউ নেই, আর কল থেকে অঝরে পানি পড়ছে। মাসি, কি যে করে না, কাজ শেষ করে কল বন্ধ করতেই
ভুলে যায়। এত ভোলা মন কেমন করে হয়? পানির কল বন্ধ করে আমি রান্নাঘর থেকে বের হতে লাগলাম। হঠাৎ আবার কল থেকে পানি পড়তে লাগলো। এটা দেখে আমি ভীষণ অবাক হলাম। আশ্চর্য, এটা কেমন করে সম্ভব? আমি এক পা দু পা করে পানির কলের কাছে আবার এগিয়ে যাই। ও কল তুমি বন্ধ করতে পারবে না অগ্নি? ও মাসি, হঠাৎ করে পিছন থেকে কথা বলার অভ্যাস তোমার গেলই না। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু মাসি, তুমি আমার সামনে এত লম্বা ঘুমটা দিয়েছো কেন? আর প্রিয়াঙ্কা কোথায়? ওকে দেখছি না। মেলা দেখে এসেছো, তুমি খুব ক্লান্ত, ঘরে গিয়ে বসো, আমি তোমায় খাবার দিচ্ছি। মাসির কথা শুনে আমি বেশ অবাক হলাম। এর আগে কখনো মাসিকে এতটা গম্ভীর হয়ে কথা বলতে দেখিনি। জানি না আজ কি হলো। কি হলো? যাও। হ্যাঁ, যাচ্ছি। আমি মন খারাপ করে মাসির রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর এক থালা আমার সামনে মাসি এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। আমি কোনো কথা না বলে খাবার নিয়ে খাওয়া শুরু করলাম। এত বাজে খাবারের স্বাদ আমি এর আগে কখনো পাইনি। এগুলো কি রান্না করেছো মাসি? কেন, খাবার মজা হয়নি? মনে হচ্ছে আমার পেটের ভিতর থেকে এখনই সব বেরিয়ে আসবে। কি এগুলো? এটা বিড়ালের মাংস, খাও অগ্নি। বিড়ালের মাংস মানে? তুমি কি আমার সাথে মজা করছো মাসি? তোর সাথে কি আমার মজার সম্পর্ক? মাসির হুঙ্কার শুনে আমি ভয়ে চমকে উঠলাম। হুঙ্কারের সাথে মাসির মুখ থেকে ঘোমটা সরে যায়। আমি দেখলাম মাসির দু চোখ ঘুরিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে অজরে লালা ঝরছে, হিংস্রতা হাতগুলো বাইরে বের হয়ে আসছে। ভয় আমার বুকের ভিতরটা পানি শুদ্ধ হয়ে যায়, গায়ের পশমগুলো কাটা দিয়ে ওঠে। আমি বুঝতে পারলাম আমার মাসি নয়, এ কোনো ভূত। প্রচন্ড জোরে চিৎকার করে খাবারের থালা ফেলে দিয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। কিন্তু কি আশ্চর্য, ঘর থেকে বাইরে বের হওয়ার কোনো দরজায় আমি খুঁজে পাচ্ছি না। পুরো ঘরের কোথাও কোনো দরজা নেই। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। কি করব বুঝে উঠতে পারছি না। আমাকে এভাবে ছটফট করতে দেখে প্রেতাত্মাটা খুব বিশ্রী ভাবে হাসতে লাগে। বুকের ভিতরের প্রাণ পাখিরা টুকটুক করছে। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। প্রেতাত্মাটা তার ধারালো হাত দুটো আমার গলায় চেপে ধরলো। এমন সময় মাসি আর প্রিয়াঙ্কা তান্ত্রিককে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। তান্ত্রিক ঘরের ভিতরে পা রাখতে প্রেতাত্মাটা হাওয়ায় মিলিয়ে গেল। তারপর তান্ত্রিক আগুনে ঘি ঢেলে যজ্ঞ শুরু করলো। ভোরের আলো ফোটার পর যজ্ঞ শেষ হয়। যজ্ঞ করে তান্ত্রিক ঘর বন্ধ করে দেয়। আর কোনো ভয় নেই মা, আমি ঘর বন্ধ করে দিয়েছি। আশা করি এখন তোমরা নিরাপদেই থাকবে।
আচ্ছা তান্ত্রিক মশাই। মাসি, কি কি হচ্ছে এসব? আমার সাথে গত রাতে কি হয়ে গেল? আমাদের এই আধার কোঠা গ্রামে এক ভয়ঙ্কর প্রেতাত্মার অভিশাপ রয়েছে অগ্নি। প্রতি বছর প্রেতাত্মারা কারো না কারো ঘরে অবস্থান করে। এবার এই অভিশপ্ত প্রেতাত্মাটির নজর ছিল আধারকোটা গ্রামের শেষ ঘরের উপর। গত রাতে আমি ওর উপস্থিতি টের পেয়ে ত্রান্তিক মশাইকে আনতে গিয়েছিলাম। ভাগ্যিস আমি সময় মতো এসেছিলাম, তা না হলে আজ তোর সর্বনাশ হয়ে যেত। মাসির কথা শুনে ভয়ে আমার গা কেঁপে উঠল। ঈশ্বরের কৃপায় এখনো আমি বেঁচে আছি। অনেক বড় বিপদ থেকে আমি বেঁচে ফিরেছি। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বাড়ি ফিরে যাই।